আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। যে দেশটিকে ইংরেজি ভাষায় বলা হয় বার্মা, তাকে পারস্য বা ইরানের ফার্সি ভাষায় বলা হতো বারহামা। বার্মার রাজারা একসময় ইরানের ফার্সি ভাষায় লিখিত চিঠিপত্রের মাধ্যমে বৈদেশিক যোগাযোগ করতেন। ফার্সি বারহামা নামটির উদ্ভব হতে পেরেছিল দেশটির সংস্কৃত নাম ব্রহ্ম থেকে। এজন্য এককালে বার্মাকে বলা হতো ব্রহ্মদেশ। অন্যদিকে বার্মার অঙ্গরাজ্য আরাকান নামটি ইংরেজি। এ নামটিও উদ্ভব হতে পেরেছিল ইরানের ফার্সি শব্দ আরাখং নাম থেকে। 1962 সালে বার্মার সেনাপতি জেনারেল নে উইন রাষ্ট্রক্ষমতা দখল করেন। 26 বছর দেশ শাসনের পর 1988 সালে আরেক দল সামরিক উত্তরসূরির কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। সেই সামরিক কর্তৃপক্ষ 1989 সালে সরকারিভাবে বার্মার নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন মিয়ানমার। যাদেরকে আমরা বলি বর্মী, তারা নিজেদেরকে বলেন ব্রহ্মা। ওদিকে 1974 সালে ওই জেনারেল নে উইন আরাকানের নাম বদলে রাখেন রাখাইন। লক্ষণীয় বিষয় হলো জেনারেল নে উইনের সময় থেকেই মিয়ানমারে চর্চা হতে থাকে উগ্র ব্রহ্মা জাতীয়তাবাদ এবং এর সাথে যুক্ত হয় হীনযান বা থেরাবাদী বৌদ্ধ সন্ন্যাসী তথা বৌদ্ধ ভিক্ষুদের ধর্মীয় গোঁড়ামি। মূলত জেনারেল নে উইনের সময় থেকেই আরাকানের বৌদ্ধদের মধ্যে শুরু হয় মুসলিম বিদ্বেষ। আরাকান বর্তমানে মিয়ানমারের অঙ্গরাজ্য হলেও একসময় তা ছিল একটা পৃথক স্বাধীন রাষ্ট্র। কিন্তু 1400 খ্রিস্টাব্দের দ্বিতীয় দশকে আরাকানের রাজা মং সু আ মাউন বার্মার মূল ভূখণ্ডের রাজার দ্বারা আক্রান্ত হয়ে তার রাজত্ব হারান। তখন সেই আরাকান রাজা মং সু আ মাউন রাজত্ব হারিয়ে পালিয়ে আসেন বাংলার রাজধানী গৌড়ে। তৎকালীন গৌড় ছিল বর্তমান চাঁপাইনবাবগঞ্জ ও মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় অবস্থিত। আর তখন বাংলার শাসন ক্ষমতায় ছিলেন সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তার রাজত্বকাল ছিল 1418 সাল থেকে 1433 সাল পর্যন্ত, মোট 15 বছরের। যাই হোক, গৌড়ের মুসলিম সুলতান জালালউদ্দিন রাজ্য হারানো আরাকান রাজা মং সুয়া মাউনকে 30,000 সৈন্য দিয়ে সাহায্য করেন তার রাজ্য পুনরুদ্ধারের জন্য। এর ফলে আরাকান রাজা মং সু আ মাউন ক্ষমতা ফিরে পান। অতঃপর তিনি আরাকানে যে রাজধানী স্থাপন করেন তার নাম দেন রোহং। গৌড় থেকে যাওয়া মুসলিম সৈন্যরা রাজধানী রোহংয়ে থেকে যান। এদের বংশধরকেই পরবর্তীতে বলা হতে থাকে রোহিঙ্গা। সুতরাং রোহিঙ্গারা আরাকানে গিয়েছেন আজ থেকে 600 বছর আগের সেই সুলতানি আমলে। তারা হঠাৎ করেই সাম্প্রতিককালে বাংলাদেশ থেকে সেখানে গিয়ে উপস্থিত হননি। গৌড়ের সুলতানের দ্বারা রাজ্য ফিরে পাবার পরবর্তী 350 বছর পর্যন্ত আরাকানের বিভিন্ন রাজারা বাংলার মুসলিম সুলতানদের সাথে রাখতেন বিশেষ সখ্যতা। তাদের কেউ কেউ মুসলিম নামও ধারণ করেন। আর ওই দীর্ঘ সময়ে বাংলাদেশ অঞ্চল থেকে বহু লোক গিয়েছেন আরাকানে। তখনকার যুগে আরাকান রাজারা তাদের সেখানে যেতে উৎসাহিত করেছেন, কেননা আরাকানে ধান চাষ করার জন্য যথেষ্ট কৃষক তখন সেখানে ছিলেন না। তাই ধান চাষ করাবার জন্য বাংলাদেশ থেকে সেখানে কৃষি শ্রমিক নেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছিল। তখনকার দিনে সেখানে তাদেরকে সাগ্রহে স্বাগত জানানো হয়েছিল। সুতরাং মুসলমান রোহিঙ্গাদের বংশধরদেরকে নিশ্চয়ই বলা যেতে পারে না তারা বাংলাদেশের নাগরিক। তারা ও তাদের পিতৃপুরুষ জন্মেছেন আরাকানের মাটিতে, তাই আন্তর্জাতিক আইন অনুসারে বলতে হয় তারা আরাকানের লোক। আর যেহেতু আরাকান বর্তমানে মিয়ানমারের অঙ্গরাজ্য, তাই তারা বিবেচিত হবেন মিয়ানমারের নাগরিক হিসাবে। কিন্তু এখন মুসলিম রোহিঙ্গাদের এই দীর্ঘ ইতিহাসকে অস্বীকার করে বলা হচ্ছে যে তারা চুপ করে বাংলাদেশ থেকে আরাকানে গিয়েছেন। তারা মিয়ানমারের নাগরিক নন, তারা বাংলাদেশের নাগরিক। এভাবে মিয়ানমারের জান্তা সরকার তাদের নাগরিকত্ব অস্বীকার করার কারণেই রোহিঙ্গাদের উপরে নিপীড়নের কাহিনী শুরু হয়। উল্লেখ্য যে ব্রিটিশ শাসনামলে 1931 সালে আরাকানে যে লোকগণনা বা আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল, তাতে দেখা যায় আরাকানের মোট জনসমষ্টির 36 ভাগই ছিলেন রোহিঙ্গা মুসলমান। আসলে আমরা বাংলাদেশের মানুষ ইতিহাসকে যেভাবে দেখছি, মিয়ানমারের ব্রহ্মারা ইতিহাসকে সেভাবে দেখেন না। তারা মনে করেন একসময় মিয়ানমারের সীমানা ছিল কুমিল্লা পর্যন্ত। 1785 সালে দক্ষিণ বার্মার রাজা বোদাপায়া আরাকান দখল করেছিলেন, আর তখন থেকেই আরাকান স্বাধীনতা হারিয়ে বার্মার অংশ হয়ে পড়ে, যা এখনও বিদ্যমান।
রাজা বোদাপায়া বর্তমান ভারতের মণিপুর রাজ্য জয় করেছিলেন 1813 সালে, আর তৎকালীন বৃহত্তর আসাম জয় করেছিলেন 1816 সালে। এরপর তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছেড়ে দিতে বলেন চট্টগ্রাম, ঢাকা এবং মুর্শিদাবাদ জেলার অধিকার। সেই সম্প্রসারণবাদী পুরনো ইতিহাসের আলোকেই এখন যেন মিয়ানমার সেনাবাহিনীর জেনারেলরা চাচ্ছেন ওই রাজা বোদাপায়াকে অনুসরণ করতে। তারা মিয়ানমারে জাগিয়ে তুলতে চাচ্ছেন এক উগ্র থেরাবাদী বৌদ্ধবাদ, যেটাকে তারা মনে করছেন তাদের বিরাট সাম্রাজ্য বিস্তারের আবেগগত হাতিয়ার। যাই হোক, ব্রিটিশরা ভারতের মতোই বার্মা দখল করে কলোনি স্থাপন করেছিল 1824 সালে। তখন থেকে ব্রিটিশ ইন্ডিয়ার অধীনেই ভারতের সাথে বার্মা একত্রে শাসিত হতে থাকে, অর্থাৎ বার্মা হয়ে পড়ে বাংলাদেশ কিংবা পাঞ্জাবের মতোই ব্রিটিশ ভারতের একটা প্রদেশ। অবশ্য প্রায় 100 বছর পর ব্রিটিশ রাজ 1937 সালে বার্মাকে ব্রিটিশ ভারত থেকে আলাদা করে শাসন করতে থাকে, অর্থাৎ তখন ব্রিটিশ ইন্ডিয়া ও ব্রিটিশ বার্মা এই দুই ব্রিটিশ কলোনি আলাদাভাবে শাসিত হতে থাকে। বর্তমানকালের আলোচিত বার্মিজ নেত্রী অং সান সুচির পিতা অং সান ব্রিটিশ শাসনামলে বার্মায় গঠন করেছিলেন আওয়ার্স বার্মা বা আমাদের বার্মা নামক একটি রাজনৈতিক দল। 1941 সালে তার দল হাত মেলায় জাপানের সাথে। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। 1942 সালে জাপান ব্রিটিশ শাসিত বার্মা দখল করে। তবে 3 বছর পর ব্রিটিশরা বার্মায় জাপানি বাহিনীকে পরাজিত করে পুনর্দখল করতে সক্ষম হয় বার্মা। তখন অং সানের দল ব্রিটিশদের সাথে হাত মেলায়। 1947 সালে সেই দলের মধ্যে বিরোধ শুরু হলে দলের একটি অংশ অং সানকে হত্যা করে। শেষ পর্যন্ত 1948 সালের 4 জানুয়ারি বার্মায় ব্রিটিশ শাসনের অবসান হয়, অর্থাৎ বার্মা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীন বার্মার প্রধানমন্ত্রী হন উ নু। তিনি বার্মায় মার্ক্সবাদী সমাজতন্ত্রের ধারণাকে খর্ব করতে চান। এই কারণে তিনি বার্মায় ব্রিটিশ ওয়েলফেয়ার স্টেটের আদলে বৌদ্ধবাদী সমাজতন্ত্রের ধারা অনুসরণ করতে চান। 1962 সালে তার কাছ থেকেই জেনারেল নে উইন ক্ষমতা দখল করেন। এর 26 বছর পর 1988 সালে গণ আন্দোলনের মুখে জেনারেল নে উইন পদত্যাগ করতে বাধ্য হন। তবে তারপর বার্মায় আরেকটি সামরিক দল ক্ষমতায় বসে। অতঃপর 1990 সালে বার্মায় উন্মুক্তভাবে সব দলের অংশগ্রহণে প্রথম একটি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জয়লাভ করলেও সেনা প্রশাসন তা প্রত্যাখ্যান করে। অং সান সুচি 2011 সাল পর্যন্ত দফায় দফায় দীর্ঘ কয়েক বছর কারাভোগ করেন। 2008 সালে গণ আন্দোলনের মুখে সেনা প্রশাসন সংবিধান সংস্কার করে। তবে তাতে সংসদে সেনাবাহিনীর জন্য শতকরা 25% আসন সংরক্ষিত রাখা হয়। সেই সাথে কোনো নাগরিকের স্ত্রী কিংবা স্বামী বিদেশি হলে তার প্রেসিডেন্ট পদ গ্রহণ নিষিদ্ধ ঘোষিত হয়। অবশেষে দীর্ঘ 25 বছর পর 2015 সালে আবার একটি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় বার্মায়। সেই নির্বাচনে অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পুনরায় বিজয়ী হয়। তবে অং সান সুচির স্বামী ব্রিটিশ হওয়ায় তিনি প্রেসিডেন্ট পদে বসতে পারেন না। ফলে তিনি প্রধানমন্ত্রীর সমতুল্য রাষ্ট্রীয় উপদেষ্টা পদ গ্রহণ করেন এবং পররাষ্ট্র দপ্তর তার হাতেই ন্যস্ত থাকে। কিন্তু রাষ্ট্রের মূল ক্ষমতা কার্যত সেনাবাহিনীর হাতেই থাকে। মিয়ানমারের এসব রাজনৈতিক দ্বন্দ্বের মাঝেই 2016-17 সাল নাগাদ রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নেমে আসে সেই বর্বর নিপীড়ন। সে সময় মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রবাদী বৌদ্ধ গোষ্ঠী আরাকানের রোহিঙ্গাদের ওপর শুরু করে গণহত্যা। এতে বাংলাদেশের অভ্যন্তরে 10 লাখেরও বেশি বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজন আশ্রয় নেন। পৃথিবীর নানা স্থানে পালিয়ে যান আরও কয়েক লাখ রোহিঙ্গা। এ সময় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি রোহিঙ্গাদের বিপক্ষেই কথা বলেন। আসলে ঠিক কোন রাষ্ট্র বা কার ইন্ধনে বর্মী সামরিক শাসকরা রোহিঙ্গা গণহত্যায় মেতে উঠেছিল সে সম্পর্কে আজও স্পষ্ট হতে পারা যায় না। তবে গণহত্যার অজুহাত হিসাবে আরসা নামক কথিত রোহিঙ্গা গেরিলা গোষ্ঠীর তৎপরতাকে দায়ী করা হয়েছিল। পরিতাপের বিষয় হলো রোহিঙ্গাদের নিধন করা থেকে সে সময় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ভারত, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এরা কেউই বার্মার জেনারেলদেরকে বিরত রাখতে পারেনি। এর কারণ তখন বর্মির জেনারেলরা সকল বিদেশি শক্তিকেই খনিজ সম্পদ কেন্দ্রিক নানান ব্যবসা বাণিজ্য বিতরণ করছিল, আর সেই ব্যবসার সুযোগ কোনো দেশই হাতছাড়া করতে চায়নি। উল্লেখ্য যে রোহিঙ্গা বিতরণের সাথে কিছুটা মিল পাওয়া যায় খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে তখনকার স্পেন থেকে মুর মুসলিম বিতরণের। স্পেনের বিতাড়িত মুসলিমরা গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন উত্তর আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশগুলোতে।
তারা আর কখনোই ফিরে যেতে পারেননি স্পেনে। এ থেকে প্রশ্ন জাগে যে রোহিঙ্গারা হয়তো আর কখনোই নিজ দেশে ফিরতে পারবে না। তবে দিন কারো সমান যায় না, আসলে দিন ও যুগের পালাবদল ঘটে। 2020 সালের নভেম্বরে বার্মায় আরেকটি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে অং সান সুচির দল পূর্বের চেয়েও আরও বেশি আসনে বিজয়ী হয়। কিন্তু সংসদ অধিবেশন বসবার প্রাক্কালে 2021 সালের 1 ফেব্রুয়ারি সামরিক জান্তা পুনরায় ক্ষমতা দখল করে। অং সান সুচি গ্রেপ্তার হয়ে কারাদণ্ডে দণ্ডিত হন, আর মিয়ানমারে গণতন্ত্রের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু এ থেকেই মিয়ানমারের সীমান্ত অঞ্চলের মোট 14টি এথনিক গোষ্ঠী জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে। এসব এথনিক গোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী সশস্ত্র সংগঠন হচ্ছে রাখাইন রাজ্যের আরাকান আর্মি। রাখাইন রাজ্যের সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি হলো আরাকান আর্মি প্রতিপক্ষ সরকারি জান্তা বাহিনীকে হটিয়ে দিয়ে আরাকান জুড়ে প্রায় 80% এলাকা দখলে নিয়েছে। জেলা পর্যায়ে প্রশাসনিক ইউনিটের 14টি টাউনশিপই তাদের দখলে। আর মাত্র 3টি টাউনশিপ আকিয়াব বা সিত্তে, মুনাং এবং কায়াকফু দখল করা বাকি আছে। এই 3টি টাউনশিপ বা জেলা শহরের অবস্থান সাগরের দিকে। ইতিমধ্যে আরাকান আর্মি ও মিয়ানমারের সামরিক জান্তার মধ্যে এই 3 উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড সংঘাত শুরু হয়েছে। এটা হবে এক বড় নৌযুদ্ধ। এই যুদ্ধক্ষেত্র বাংলাদেশের কক্সবাজার উপকূলের কাছাকাছি। বার্মার জান্তা বাহিনী এখন আরাকান প্রদেশের রাজধানী আকিয়াব রক্ষার প্রাণপণ চেষ্টা করছে। জান্তার নৌবাহিনী ছোট ও মাঝারি যুদ্ধজাহাজ নিয়ে প্রদেশের এই গুরুত্বপূর্ণ শহর রক্ষায় নিয়োজিত রয়েছে। আর আরাকান আর্মি আশেপাশের টাউনশিপ থেকে আর্টিলারি ও ড্রোন দিয়ে সেই প্রতিরোধ ভাঙার চেষ্টা করছে। মিয়ানমারের জান্তা বাহিনীর সবচেয়ে বড় শক্তি হলো তাদের কাছে রয়েছে অত্যাধুনিক জঙ্গি বিমান, যা আরাকান আর্মির কাছে নেই। এই বিমান শক্তি যুদ্ধের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। উল্লেখ্য যে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো মূলত সীমান্ত এলাকায় বিজয়ী হতে পারছে, কিন্তু দেশের মধ্য অঞ্চলে অবস্থিত রাজধানী নেপিডো দখল করে জান্তা সরকারের পতন ঘটানো অনেক দুরূহ কাজ। মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বামার জনগোষ্ঠী দেশের ওই মধ্য অঞ্চলেই বসবাস করেন, আর এদের সাথে জান্তা বাহিনীর রয়েছে বিশেষ সম্পর্ক। তাই বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য দেশের মধ্য অঞ্চল দখল করা ভীষণ কঠিন কাজ। তবে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, বস্তুত ইতিমধ্যে আরাকান আর্মি রাখাইনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। এই বদলে যাওয়া রাখাইন পরিস্থিতি এক প্রাকৃতিক প্রতিশোধ। মিয়ানমারের যে জান্তা বাহিনী রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছিল, তারাই এখন মার খাচ্ছে স্বজাতি আরাকান আর্মির হাতে। আর এতে রোহিঙ্গাদের ভাগ্য বদলও হতে পারে। যদিও আরাকান আর্মি ও বর্মী জান্তা বাহিনীর মতোই রোহিঙ্গাদেরকে সুনজরে দেখে না। যাই হোক, এখন প্রশ্ন হলো আরাকান বা রাখাইনের এই বদলে যাওয়া পরিস্থিতিতে বাংলাদেশ কি করতে পারে? এর উত্তর হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশ রাখাইন বা আরাকান রাজ্যে নিরাপদে ফেরত পাঠানো ও পুনর্বাসন করা। এটা করার ক্ষেত্রে বাংলাদেশ আরও অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে অন্য কোনো উত্তম পন্থা নেই। মিয়ানমারের গৃহযুদ্ধ অবসানে কিংবা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রশ্নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হবার সম্ভাবনা খুব কম। কেননা মিয়ানমারের সাথে চীন ও রাশিয়ার রয়েছে ঘনিষ্ঠ মিত্রতা, ভারতের সাথেও রয়েছে বার্মার জান্তা সরকারের সখ্যতা। ওদিকে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমার ইস্যু নিয়ে জো বাইডেনের মতো সিরিয়াস নন। জান্তা সরকারের কাছ থেকে খনিজ সম্পদের প্রলোভন পেলে ডোনাল্ড ট্রাম্পও যে কোনো সময় ভোল পাল্টাতে পারেন। তবে তা যাই হোক, এসব সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশকে জাতিসংঘ ও আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে। বিগত বছরগুলোতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ, মুসলিম বিশ্বসহ অন্যান্য অনেক দেশের সমর্থন পেয়েছে। এ প্রচেষ্টা আরও জোরদার করা বাঞ্ছনীয়। বিশেষ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সাথে ঘনিষ্ঠতা আরও বাড়ানো যেতে পারে। মিয়ানমারের গৃহযুদ্ধে কোনো পক্ষের প্রতি বাংলাদেশের সমর্থন ব্যক্ত করা নাজুক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কেননা মিয়ানমারের গৃহযুদ্ধের সাথে সম্পৃক্ততা রয়েছে কয়েকটি পরাশক্তিধর রাষ্ট্রের। তাছাড়া মনে রাখা প্রয়োজন যে আরাকান আর্মি কিংবা সরকারি জান্তা বাহিনী এরা কেউই রোহিঙ্গাদের গ্রহণ করতে প্রস্তুত নয় এবং উভয়ই অবিশ্বস্ত। তবে এটা নিশ্চিত যে মিয়ানমারের প্রলম্বিত গৃহযুদ্ধ উভয় পক্ষেরই যথেষ্ট শক্তি ক্ষয় করবে, আর তাতে একসময় তাদের সকল শক্তি নিঃশেষিত হবে, যা উভয়কে পরাজয় ও আত্মসমর্পণের অভিমুখে ধাবিত করবে। ঠিক এরকম একটি মুহূর্তই বাংলাদেশের জন্য উত্তম দর কষাকষির জায়গা তৈরি করবে, আর সেদিন রোহিঙ্গাদের ভাগ্য ফিরবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।